স্কুলের বাৎসরিক অনুষ্ঠান শেষের পর বাইরে এসে দাঁড়ালাম। হঠাৎ পকেটের ফোনটা বেজে উঠল। হ্যালো। ফোনের অপর প্রান্ত থেকে বলে উঠল, হ্যাঁ হ্যালো, বিনয়বাবু বলছেন তো? হ্যাঁ বলছি। কে বলছেন বলুন তো? আগে আমি অভিষেক বাবু বলছিলাম। ও হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। আপনার কনকপুর গ্রামে ট্রান্সফার হয়েছে। আগামী মাস থেকেই আপনাকে ওই স্কুলে যেতে হবে। কথাটা শুনে মনটা একটু খারাপ হলো। বিগত 10 বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছি, তাও নিজের মনকে সান্ত্বনা দিয়ে বললাম, ঠিক আছে স্যার, ধন্যবাদ। বলতেই স্যার ফোনটা কেটে দিল। গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম 10 বছর এই স্কুলে শিক্ষকতা করার পর কেমন যেন এই স্কুলের প্রতি আর এই স্কুলের ছেলে মেয়েদের প্রতি একটা ভালোবাসা রয়ে গেছে। যাই হোক, সারা জীবন কোনো একটি স্কুলে থাকার মায়া সব শিক্ষকের হয়ে ওঠে না, তাই হয়তো আমারও ভাগ্যে নেই। আর তো মাত্র 5 দিন, তারপরই এই স্কুল ছেড়ে চলে যেতে হবে। দেখতে দেখতে 5 দিন অতিক্রম হলো। আমি বেরিয়ে পড়লাম কনকপুর গ্রামের উদ্দেশ্যে। থাকার জন্য ঘর স্কুলের পক্ষ থেকে ঠিক করে রেখেছে। গ্রামের পথে খুঁজতে খুঁজতে স্কুলের কাছে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ স্কুল এবং পাশাপাশি পরিবেশটা একটু দেখছি। পেছন থেকে একজন অর্ধবয়স্ক লোক এসে বললেন, আপনি বিনয়বাবু বুঝি? পেছনে ফিরে তাকে উত্তর দিলাম, হ্যাঁ হ্যাঁ আমি বিনয়, এই স্কুলে আমার নতুন নিয়োগ হয়েছে। তিনি বলে উঠলেন, জানি বাবু জানি, আমি শীতল। 20 বছর ধরে এই স্কুলের দেখাশোনা করি, আর কিছুটা এগিয়েই আমার বাড়ি রয়েছে। তারপর শীতল বাবু আমাকে নিয়ে চললেন সেই ঘরের কাছে যেখানে আমার থাকার বন্দোবস্ত করা হয়েছে। সেই দিনটা রুমেই বিশ্রাম করলাম। পরের দিন স্কুলের কাজ শেষ করে বিকেলে গ্রামের পথ ধরে হাঁটছিলাম। কিছুটা এগিয়ে আসার পর দেখি গ্রামটি অত্যন্ত গরিব। দূরে কিছু বাড়ি দেখা যায়। বুঝলাম সম্ভবত তালপাতায় মোড়া খড়ের চাল, এবং অপর প্রান্তে সুমধুর বুক ভরা কিছু চাষের জমি, সম্ভবত ধান জমি হবে। এগিয়ে চললাম। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে। পাশেই কিছু ঘর থেকে শঙ্খধ্বনি ও কাসরের আওয়াজ ভেসে আসছে। বড্ড ইচ্ছে হলো দূরের ওই কুটিরগুলোর সামনে গিয়ে পাশাপাশি পরিবেশকে একটু পরখ করে দেখার, কিন্তু সন্ধ্যা নেমে যাওয়াতে ইচ্ছেতে ব্যাঘাত ঘটল। ঘরে এসে বিশ্রাম নিলাম। রাতের খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লাম। কয়েকদিন পর আবার স্কুলের কাজ শেষ করে গ্রামের পথ ধরে হেঁটে আসছিলাম। একজন ভদ্রলোকের সাথে দেখা। বয়স ওই বছর 45 হবে। বললাম, আচ্ছা মশাই, এই গ্রামে অনেক দিন ধরে আমি এসেছি শিক্ষকতার সূত্রে। আমি লক্ষ্য করেছি গ্রামের মানুষজন কি খুব একটা বাইরে বেরোয় না।
আজ্ঞে বাবু, গ্রামের মানুষজন বাইরের কোনো মানুষের সাথে সাক্ষাৎ করতে খুব একটা পছন্দ করে না। সেই কারণেই দরকার না থাকলে বাড়ি থেকেও খুব একটা বেরোয় না। কিন্তু আমি দেখে এসেছি গ্রামে গঞ্জের দিকের মানুষজন একে অপরের সাথে মেলামেশা করতেই তো ভালোবাসে। হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলছেন। গ্রামের দিকের মানুষজন একসাথে মিলেমিশেই থাকতে ভালোবাসে। কিন্তু এই গ্রামের এক অভিশাপ আছে কি না? অভিশাপ? কি কি অভিশাপ? ভদ্রলোক রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন আর যেতে যেতে বললেন, সে পরেই জানতে পেরে যাবে খন। থাকুন আরো কিছুদিন এই গ্রামে। চলে যাচ্ছেন কেন মশাই? আরে বলুন কি অভিশাপ, বলে যান। আমার কথাটা শুনুন একবার। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, অদ্ভুত ব্যাপার। ভদ্রলোক কি যেন বললেন, অভিশাপ। কিন্তু কি অভিশাপ কিছু বললেনও না। আজব সব গ্রামের মানুষজন। এভাবে আরো কয়েকদিন কাটল। আজকের দিনটা ছিল কৌশিকী অমাবস্যা। সকাল থেকে মনটা যেন কেমন একটা অশুভ লক্ষণের ইঙ্গিত দিচ্ছিল, জানি না কেন। বেশি কিছু না ভেবে স্কুলের দিকে রওনা দিলাম। স্কুলে অত্যাধিক কাজ থাকার কারণে স্কুল থেকে যখন বেরালাম তখন বিকেল হয়ে এসেছে। গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম আর মনে ইচ্ছে হলো আজকে ওই কুটিরগুলোর সামনে গিয়ে গ্রামটাকে ভালোভাবে দেখব। কুটিরগুলোর সামনে গিয়ে দেখি এ কি? দেখলাম দূরে সম্ভবত গ্রামের সব মানুষজন দাঁড়িয়ে। মহিলা, পুরুষ, বাচ্চা, বয়স্ক প্রায় সকলেই আছেন। সব থেকে বেশি অদ্ভুত লাগলো মানুষগুলোর বস্ত্র দেখে। খালি গায়ে সাদা ধুতি, সকলেই বেশ গ্রাম্য বেশে রয়েছে। কিন্তু তাদের হাতে একটা করে মশাল জ্বলছে। এবং ওনাদের মধ্যে একজন বয়স্ক মহিলা রয়েছেন যিনি ওখানের মানুষজনকে কিছু বলে চলেছেন। কথাগুলো স্পষ্টভাবে আমার কানে আসছে না। মনে হলো গ্রামে কোনো পৌরাণিক রীতি রেওয়াজ রয়েছে আজ। সন্ধ্যা নেমে এসেছে। দেখতে দেখতে সকল মানুষজন গ্রামের অপর প্রান্তের রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। আমিও আর বিলম্ব না করে এগিয়ে চললাম গ্রামবাসীদের অনুসরণ করে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম পাশাপাশি পরিবেশ যেন একটু চুপ করে গেছে। এভাবে কিছুক্ষণ হাঁটার পর এসে পৌঁছালাম একটি মন্দিরের সামনে। সন্ধ্যা নামার কারণে কাছে পিঠের দৃশ্যপট অনেকখানি অস্পষ্ট। কিন্তু ওই মশালের আলোয় যতটা দেখতে পেলাম, গেট বন্ধ অবস্থায় দাঁড়িয়ে একটা খুবই পৌরাণিক মন্দির। মন্দিরের সামনে দাঁড়িয়ে ওই বৃদ্ধা মহিলাটি কি সব যেন ভিড় করে মন্ত্র বলে চলেছেন।
মন্দিরের দরজা খুলে গেল। গ্রামবাসীরা সকলেই গিয়ে দাঁড়ালেন একটা উঁচু স্তূপের সামনে, এবং স্তূপের কিছুটা ওপরের দেয়ালে একটি দেবী মূর্তি দেখা যাচ্ছে। ঠাউর করতে পারলাম না যে ওই মূর্তিটি কোন দেবতার, নাকি কোনো অপদেবতার মূর্তি। বৃদ্ধা মহিলা কিছু মন্ত্র বলার পর একটা মশাল নিয়ে ওই স্তূপের ভেতরে ছুঁড়ে দিলেন। স্তূপের ভেতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বৃদ্ধা মহিলাটি গ্রামবাসীদের উদ্দেশ্যে কিছু আদেশ করলেন। এবং কিছুক্ষণ সকলেই মাথা নত করে প্রার্থনা করে চলেছেন। এবার বৃদ্ধা মহিলাটি কিছু মন্ত্র বললেন, এবং তারপর এক আশ্চর্য ঘটনা দেখে আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে এলো। চোখের নিমেষে দুজন গ্রামবাসী ওই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিলেন। তাদের বিকট আর্তনাদে আকাশ বাতাস যেন কেঁপে উঠল। মন্দির ছেড়ে আমি পালাতে যাবই, ঠিক ওই সময় ওই বৃদ্ধা মহিলা আমাকে দেখে ফেললেন। এক অদ্ভুত সুরে হাসতে হাসতে বললেন, এটা দেখে তুই ঠিক করলি না, এর শাস্তি তুই পাবি, শাস্তি তোকে পেতেই হবে, হবেই। ওখানে আমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। পরের দিন সকালে আমি মন্দিরের কাছে গিয়ে দেখি মন্দিরটা বেশ পুরনো। মন্দিরের দেয়ালগুলি যেন এক ভগ্ন স্তূপ। আশপাশটা জঙ্গলে ভরা, পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। মন্দিরের পেছন থেকে একটা বড় গাছ মন্দিরটাকে ঘিরে রেখেছে। এসব দেখার পর স্কুলের দিকে রওনা দিলাম। এভাবে দুদিন কাটলো, তেমন কিছুই ঘটল না। আবহাওয়া খারাপ হওয়ার কারণে সন্ধ্যে থেকেই বৃষ্টি নেমেছে। খাওয়া দাওয়ার পর রাত্রে শুয়ে পড়লাম। বাইরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। চোখটা একটু লেগে গেছিল। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা। এবং বাইরে থেকে কিছু লোকের শব্দে ঘুমটা ভাঙল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতেই বিদ্যুৎ চমকে উঠল। আর সেই আলোতেই দেখলাম এত বৃষ্টির মধ্যে দুজন লোক মশাল হাতে হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। ঘরের দরজার বাইরেই তারা দাঁড়িয়ে আমার জন্য যেন অপেক্ষা করছে। জোরে জোরে দরজায় ধাক্কা দিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করছে, কিন্তু কোনো রকমভাবেই সফল হয়ে উঠছে না। পরদিন সকালে শীতলবাবু আমার সঙ্গে দেখা করতে এলেন। কি কি হয়েছে বাবু?
শরীর খারাপ নাকি? না না, তেমন কিছু হয়নি। আপনাকে কিছুদিন লক্ষ্য করছি, আপনি যেন কেমন সবসময় অন্যমনস্ক হয়ে থাকেন, আর চোখের তলায় কালিও পড়েছে। মনে হচ্ছে কোনো দুশ্চিন্তার মধ্যে আছেন। শরীর খারাপ মনে হলে কিছুদিনের জন্য স্কুল থেকে মেডিকেলের ছুটি নিয়ে বাড়ি চলে যান, ঘুরে আসুন। না না, তেমন কিছু না। আচ্ছা শীতলবাবু, একটা কথা বলতে পারেন? এ গ্রামে কি কোনো বড় অভিশাপ আছে, যেটা গ্রামের মানুষ বাইরের সকল মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখছে? কেন বলুন তো, আপনি কি কিছু দেখেছেন? আপনি বলুন না, গ্রামে কি কোনো সাপ আছে, অভিশাপ? সে অন্য কোনো সময় বলবো খন, এখন আপনি বিশ্রাম করুন। বুঝলাম শীতলবাবু এই অভিশাপের কথাটা একটু এড়িয়ে চললেন। গ্রামের প্রত্যেক মানুষই এই অভিশাপের কথাটা নিয়ে বলতে খুবই ভয় পায়। এই কথা বললেই সকলেই এড়িয়ে চলেন। এইভাবে আমি গ্রামের বাড়িতে ফিরে গেলাম। 2 বছর কেটে গেল, আর তেমন কিছু ঘটল না। স্কুলের কাজ ভালোই চলছে। সন্ধ্যার দিকে শীতলবাবু রুমের সামনে এসেছেন। কথা বলতে বলতে ওনাকে বললাম, আচ্ছা আপনি কি এখন বলতে পারবেন গ্রামের সেই অভিশাপের কথাটা? কারণ মনে যেন একটা দাগ রয়ে গেছে। কেনই বা শুনতে চান ওইসব গ্রামের অভিশাপের কথা? এ কথা বলাটা বড্ড অমঙ্গলের। আপনি বলেন না, শুনি। যুগ যুগ থেকে চলে আসছে, ওই মন্দিরের এক জঙ্গলের দেবী মূর্তি রয়েছে। প্রত্যেক বছরেই ওই মূর্তির পূজা দিতে হয়, এবং কোনো না কোনো গ্রামবাসীদের আগুনের মধ্যে নিজেদেরকে আহুতি দিতে হয়, তবেই ওই দেবী সন্তুষ্ট হয়। না হলেই গ্রামে কোনো বড় মহামারী নেমে আসে বা কোনো বড় রোগ নেমে আসে, আর গ্রামের মানুষজন মারা যেতে থাকে। তাই এই গ্রামে কেউ আসতেও চায় না, আর এই গ্রামের মানুষজনও বাইরে কাউকে এই অভিশাপের ব্যাপারে বলতেও চায় না। কি কি বলছেন কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঠিকই শুনেছেন। ঠিক আছে, অনেক রাত হয়েছে, আমি এখন আসি, আপনি বরং বিশ্রাম করুন। শীতলবাবু চলে গেলেন। বাড়ির ছাদ থেকে কালো পেঁচার ডাক শুনতে পেলাম। খাওয়া দাওয়া সেরে রাত্রে শুয়ে পড়লাম। রাত তখন খুব গভীর। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা। প্রথমবার স্বপ্ন ভেবে এড়িয়ে চললাম। আবারও দরজায় জোরে জোরে ধাক্কা। তখনই শোনা গেল ঘরের বাইরে থেকে কিছু লোকের চেঁচামেচি। জানলার দিকে তাকিয়ে দেখতেই আস্তে আস্তে গোটা শরীর ঘামতে লাগলো। দুজন লোক বাইরে মশাল হাতে দাঁড়িয়ে, তাদের পুরো শরীর অস্পষ্ট। দেখে আবারও সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। মনে মনে এই সাপ থেকে আমি কি এরা কি আমাকে নিতে এসেছে? দরজা খুললাম না, শুয়ে পড়লাম।
দরজায় আরো কতবার ধাক্কা দিয়েছে তাও জানি না। পরের দিন সকাল হতেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। প্রাণে বাঁচলে বাপের নাম। চাকরি থাকবে কি থাকবে না সে বিষয়ে পরে ভাববো, আগে তো প্রাণে বাঁচি। এখানে থাকলে ওই মশালধারী লোক আমাকে মেরেই ফেলবে। বাড়ি পৌঁছে সব কথা মাকে আর বাবাকে খুলে বললাম। মা বাড়ির পুরোহিত মশাইয়ের সাথে কথা বললেন এ ব্যাপারে। তিনি বললেন বাড়ির সামনে বড় মায়ের মন্দির, সেখানে পুজো দেওয়ার জন্য। কয়েক বছর পর ওখানকার স্কুল থেকে ট্রান্সফার করে নিয়েছি, আর কোনো দিনও কোনো রকম সমস্যার সম্মুখীন হইনি। মায়ের মন্দিরে পুজো দিয়ে আমি এখন সম্পূর্ণ বিপদমুক্ত।